আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? আজকে তোমাদের অধ্যায় পঞ্চদশ অধ্যায়টা পড়াবো। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকের পাঠ হচ্ছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। এই অধ্যায়টা গত ক্লাসে কিছু অংশ পড়িয়েছি, আজকে পুনরালোচনা করছি সম্পূর্ণ অধ্যায়টা। এখানে কিছু ছবি দেখো, কিছু আমরা রঙের ছবি দেখতেছি। আমরা দেখলাম রং, রেখা, নকশার ছবি, যেগুলো কিনা শিল্প উপাদান হিসেবে পরিচিত। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলো নাম বলতে পারবে, শিল্প উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, পোশাকের ডিজাইন, শিল্পনীতির প্রয়োগ সম্পর্কে বলতে পারবে। পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বলতে পারবে? তোমরা কি কি বলতে পারবে? পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলো নাম বলতে পারবে, শিল্প উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, পোশাকের ডিজাইনে শিল্পনীতির প্রয়োগ সম্পর্কে বলতে পারবে। তাহলে পোশাকের শিল্প উপাদান আর শিল্পনীতিগুলো সম্পর্কে আমরা জানবো। পোশাকের শিল্প উপাদান সম্পর্কে একটু জেনে নিই। পোশাকের তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প। অন্যান্য শিল্পের ন্যায় এই শিল্প সৃষ্টির ক্ষেত্রেও বহু বছর আগে থেকে কিছু উপাদান ব্যবহৃত হয়ে আসছে। পোশাক শিল্পে যেসব শিল্প উপাদানগুলো ব্যবহৃত হয় তাদের মধ্যে রয়েছে রং, বিন্দু, রেখা, আকার, জমি, নকশা। তাহলে শিল্প উপাদানগুলো কি কি? রং, রেখা, আকার, জমি, নকশা। ব্যবহার উপযোগী সুন্দর ও আকর্ষণীয় পোশাক তৈরির ক্ষেত্রে এই শিল্প উপাদানের যথাযথ প্রয়োগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিল্প উপাদানগুলো সম্পর্কে আমরা জেনে নিই। রং, রেখা, আকার, জমি, নকশা। এরপর শিল্পনীতি। শিল্পনীতিগুলো কি কি? ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য, মিল। ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য, মিল। তাহলে রং সম্পর্কে আমরা প্রথমে রং সম্পর্কে জেনে নিব। রং, আমাদের চারপাশে প্রতিটি বস্তুরই নিজস্ব একটা রং রয়েছে। এই রং এই রঙের উৎস প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য বর্ণচক্রের রং সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। আমাদের চারপাশে প্রতিটি বস্তুরই নিজস্ব একটা কি রয়েছে? রং রয়েছে। এই রঙের উৎস প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য বর্ণচক্রের রং সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। রং মূলত তিন প্রকার। রং মূলত কয় প্রকার? তিন প্রকার। এটা হচ্ছে মৌলিক রং, গৌণ রং, প্রান্তিক রং। মৌলিক রং, গৌণ রং এবং প্রান্তিক রং। মৌলিক রং কি কি? লাল, হলুদ ও নীল, এই তিনটি রং হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো বিশুদ্ধ রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো হচ্ছে কি? বিশুদ্ধ রং। কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। তাহলে মৌলিক রং কি? লাল, হলুদ ও নীল, এই তিনটি হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো বিশুদ্ধ রং, কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। গৌণ রং, দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়।
এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। দুটি মৌলিক রঙের সংমিশ্রণে গৌণ রং তৈরি হয়। এদেরকে মিশ্র বা মৌলিক বর্ণ বলা হয়। যেমন কি হলুদের সাথে নীল রং যোগ করলে সবুজ রং হয়, লালের সাথে নীল রং যোগ করলে বেগুনি রং হয়, লালের সাথে হলুদ রং যোগ করলে কমলা রং হয়। আবার নীলের সাথে যদি বেগুনি রং যোগ করে তাহলে কি নীলাভ বেগুনি রং হয়। এরপর আসো প্রান্তিক রং। মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন কি হলুদের সাথে সবুজ রং যোগ করলে হলদে সবুজ, নীলের সাথে সবুজ রং যোগ করলে নীলাভ সবুজ, আর হচ্ছে নীলের সাথে বেগুনি রং যোগ করলে নীলাভ বেগুনি, লালের সাথে বেগুনি রং যোগ করলে লালচে বেগুনি, লালের সাথে কমলা রং যোগ করলে লালচে কমলা, কমলার সাথে হলুদ রং যোগ করলে হলদে কমলা উৎপন্ন হয়। তাহলে আমরা মৌলিক রং মূলত কয় প্রকার পেয়েছি? 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক রং, একটা হচ্ছে গৌণ রং, আর একটা হচ্ছে প্রান্তিক রং। মৌলিক রং হচ্ছে লাল, হলুদ ও নীল, এই তিনটি হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো বিশুদ্ধ রং, কেননা এগুলো হচ্ছে অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। গৌণ রং, দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়। এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। যেমন কি হলুদের সাথে নীল রং যোগ করলে সবুজ রং উৎপন্ন হয়, নীলের সাথে লাল রং যোগ করলে বেগুনি রং সৃষ্টি হয়, লালের সাথে হলুদ রং যোগ করলে কমলা রং সৃষ্টি হয়। প্রান্তিক রং, মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন হলুদের সাথে সবুজ রং যোগ করলে হলদে সবুজ, নীলের সাথে সবুজ রং যোগ করলে নীলাভ সবুজ, নীলের সাথে বেগুনি রং যোগ করলে নীলাভ বেগুনি, এবং লালের সাথে বেগুনি রং যোগ করলে লালচে বেগুনি, লালের সাথে কমলা রং যোগ করলে লালচে কমলা, কমলা রঙের সাথে হলুদ রং যোগ করলে হলদে কমলা রং উৎপন্ন হয়। এরপর রঙের ভূমিকা। সুন্দর ব্যক্তিত্ব গঠনে রং প্রভাব বিস্তার করে। হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রঙের পোশাক ব্যক্তিকে স্লিম দেখায়। রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। তাহলে রং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সুন্দর ব্যক্তিত্ব গঠনে রঙের প্রভাব বিস্তার করে। হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রঙের পোশাক ব্যক্তিকে সিমসাম দেখায়। রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। রঙের ভূমিকার মধ্যে সৌন্দর্য ব্যক্তিত্ব গঠন বলতে রং চেহারার মধ্যে কি আনতে পারে? পরিবর্তন হতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করলে সকলকে ব্যক্তি সম্পন্ন মনে হয়। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বৃদ্ধি পায়। অন্যদিকে পোশাকের ত্রুটিপূর্ণ রং নির্বাচন সৌন্দর্য বা ব্যক্তিত্বকে অম্লান করে দিতে পারে। পোশাকের রং নির্বাচন করার সময় তাই সতর্কতা অবলম্বন করতে হবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। কিরকম? ত্বকের উজ্জ্বলতা প্রদান করে। পরিধানকারী দেহ ত্বকের উপর পোশাকের রঙের প্রভাব কি অনেক বেশি। তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহ ত্বক বাহ্যিক দৃষ্টিতে আরো কি হয়? উজ্জ্বল হয়ে ওঠে। ত্বকের বর্ণ উজ্জ্বল হলে হালকা বর্ণের এবং অপেক্ষাকৃত অনুজ্জ্বল বর্ণের ত্বকের ক্ষেত্রে গাঢ় বর্ণের পোশাক পরা শ্রেয়। তাহলে ত্বকের বর্ণ উজ্জ্বল হলে হালকা বর্ণের এবং অপেক্ষাকৃত অনুজ্জ্বল বর্ণের ত্বকের ক্ষেত্রে গাঢ় বর্ণের পোশাক পরা শ্রেয়। দেহ আকৃতির পরিবর্তন কিভাবে আনে?
রং পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি বিশেষকে বাহ্যিক দৃষ্টিতে স্থূলকায় বা কৃশকায় হিসাবে উপস্থাপন করা যায়। তাই দেহ আকৃতি বিবেচনা করে পোশাকের রং নির্বাচন করা উচিত। যেমন কি লম্বা ও মধ্যম দেহ আকৃতির ব্যক্তির বয়সের সাথে সঙ্গতি রেখে সব রঙের পোশাকই নির্বাচন করতে পারে। অপেক্ষাকৃত কম উচ্চতা ও কৃশকায় ব্যক্তির জন্য ২ রং বিশিষ্ট পোশাক উপযুক্ত হবে না। এই ধরনের ব্যক্তিদের সাধারণত হালকা রঙের পোশাকই মানায়। কৃশক বা বাহ্যিক দৃষ্টিতে কমানোর জন্য উজ্জ্বল রঙের পোশাক নির্বাচন করা যেতে পারে। কৃশকায় ব্যক্তি বিপরীত রঙের পোশাক পরতে হবে। স্থূলকায় ব্যক্তি গাঢ় রঙের পোশাক পরলে আরো স্থূল দেখাবে, তাই হালকা রঙের পোশাক অন্যান্য আনুষঙ্গিক উপকরণ এরা নির্বাচন করতে পারে। এরপর আসি আমরা রেখায় আসি। রেখার পর পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটাই শক্তিশালী শিল্প উপাদান। তাহলে শিল্প উপাদানের মধ্যে যেসব শিল্প উপাদান পেয়েছি এগুলোর মধ্যে রেখা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্প উপাদান। কতগুলো রেখার সমন্বয়ে একটি পোশাকের আকৃতি গড়ে ওঠে। পোশাকের নকশায় রেখার বৈচিত্র্যময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খর্বকায়, কখনো স্থূল, আবার কখনো কৃশকায় মনে হয়। পোশাকের নকশায় রেখার সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে দেহের ছোটখাটো ত্রুটি গোপন করা যায়। তাহলে পোশাকের নকশায় রেখায় সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে দেহের ছোটখাটো ত্রুটি গোপন করা যায়। রেখা মূলত ২ প্রকার, একটা হচ্ছে খাড়া রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। খাড়া রেখা আর বক্ররেখা। এছাড়া রেখার গতিপথের উপর নির্ভর করে রেখাকে আবার ৬ ভাগে ভাগ করা যায়। সাধারণত রেখা হচ্ছে ২ প্রকার, একটা হচ্ছে খাড়া রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এই রেখা গতিপথের উপর নির্ভর করে রেখাকে আবার ৬ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাড়া রেখা আর একটা হচ্ছে সমান্তরাল রেখা, কোণাকুণি রেখা, বক্ররেখা, তির্যক রেখা এবং ভগ্ন রেখা। এগুলো হচ্ছে ৬ প্রকার। রেখার ভূমিকা। রেখা বিভিন্ন রকমের হয় লম্ব রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্ব রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখায়। আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাকে খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতির দেখায়। রেখা বিভিন্ন রকমের কি হয়? লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্ব রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখায়। আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতির দেখায়। এরপর আকার সম্পর্কে আমরা জানবো। আকার আকৃতির প্রভাব সম্পর্কে, এরপর আকার আকৃতির ভূমিকা সম্পর্কে জানবো। আকৃতির প্রভাব সম্পর্কে আগে একটু জেনে নিই। দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরিচ্ছদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যে পরিচ্ছদ ব্যক্তিত্ব ও দেহের সৌন্দর্যকে ছাপিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করে, সে পরিচ্ছদ যতই মূল্যবান হোক না কেন তা বর্জনীয় হবে। আর ব্যক্তিত্বের সঠিক বিকাশের জন্য প্রত্যেকের উচিত নিজেকে জানা। দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরিচ্ছদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যে পরিচ্ছদ ব্যক্তিত্ব ও দেহের সৌন্দর্যকে ছাপিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করে, সে পরিচ্ছদ যত মূল্যবান হোক না কেন তা বর্জনীয় হবে। আর ব্যক্তিত্বকে সঠিক বিকাশের জন্য প্রত্যেকের উচিত নিজেকে জানা। প্রত্যেকের নিজের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। দেহের বিভিন্ন পেশি ও অংশ বিশেষের গঠনভঙ্গিকে প্রাধান্য দিতে গিয়ে লক্ষ্য রাখা দরকার, যাতে পরিচ্ছদ বেশি আঁটসাঁট না হয়, অন্যথায় কি হবে? সৌন্দর্যের হানি হবে। পরিচ্ছদ নির্বাচন করার সময় দৈহিক উচ্চতা ও আকার ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হয়।
এক্ষেত্রে কম লম্বাযুক্ত ও স্থূলকার ব্যক্তিরা ছোট ছাপার কাপড় পরলে ভালো হয়। দেহের বিভিন্ন অংশে ত্রুটি সুপরিকল্পিত পোশাকের আকৃতির মাধ্যমে গোপন করে সুন্দর দিকগুলো প্রস্ফুটিত করে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলা যায়। পোশাকে ইয়োগ, চিকন, থাক, কুচি, পকেট, চওড়া, কলার ইত্যাদি ব্যবহার করে দেহের গাঠনিক পরিমার্জনের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করা যায়। গিবা ছোট ব্যক্তিত্বের জন্য ভি বা ইউ আকৃতির গলার নকশা মানানসই। এদের জন্য ছোট গলা বা উঁচু গলার উপযুক্ত নয়। অন্যদিকে যাদের গিবা লম্বা বা সরু তাদের জন্য ছোট গলা এবং উঁচু ফিটিংস গলা বেশি মানানসই। তাহলে আকারের ভূমিকা সম্পর্কে একটু জেনে নিই। আকার কি কি ভূমিকা রাখে? বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখে বরাট দেখায়। গোলাকৃতি গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। ভেন গলার এই কলার বেশি ড্রেসে যে কোনো ব্যক্তিকে মার্জিত লাগে। গোলাকৃতির ড্রেস যে কোনো মেয়েকে অল্পতেই মানায়। এরপর আসো জমিনের ভূমিকা। আগে একটু জমিন সম্পর্কে জেনে নিই। কাপড়ের জমিন নানা ধরনের হয়। পশমি বস্ত্র নরম, রেশমি বস্ত্র কাপড় দেখতে উজ্জ্বল, সেটিন বস্ত্র চকচকে এবং সুতি বস্ত্র দৃঢ় প্রকৃতির হয়। সুতি, রেশমি, পশমি ছাড়াও তসর, অ্যান্ডি ও খান্ডি ইত্যাদি কাপড়ে অনেক জমি দেখা যায়। বস্ত্রের জমিনের ভিন্নতার জন্য প্রতিটি পোশাক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, যেমন নরম, মধ্যম, দৃঢ়, ওজনে ভারী, চকচকে, নিষ্প্রভ ইত্যাদি। জমিনের সুষ্ঠু ব্যবহারে করে ব্যক্তি নিজেকে কাঙ্ক্ষিত পর্যায়ে উপস্থাপন করতে পারে। তাহলে কাপড়ের জমিন নানা ধরনের হয়। পশমি বস্ত্র নরম, রেশমি কাপড় দেখতে উজ্জ্বল, সেটিন বস্ত্র চকচকে এবং সুতি বস্ত্র দৃঢ় প্রকৃতির হয়। সুতি, রেশমি, পশমি ছাড়াও তসর, অ্যান্ডি ও খান্ডি ইত্যাদি কাপড়েও অনেক জমিন দেখা যায়। বস্ত্রের জমিনের ভিন্নতার জন্য প্রতিটি পোশাক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, যেমন কি নরম, মধ্যম, দৃঢ়, ওজনে ভারী, চকচকে, নিষ্প্রভ ইত্যাদি। জমিনের সুষ্ঠু ব্যবহার করে ব্যক্তি নিজেকে কাঙ্ক্ষিত পর্যায়ে উপস্থাপন করতে পারে। জমিনের কি কি ভূমিকা রয়েছে? পোশাকের জমিন কসকসে হলে পরতে কি হয়? আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রমই বৃথা হয়। পোশাকের জমিন যদি হালকা রং আর পাড় যদি গাঢ় হয় তবে মানানসই। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে তা পরিধানেও আরাম লাগবে। তাহলে জমিনের ভূমিকা: পোশাকের জমিন কসকসে হলে পরতে আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রমই বৃথা হয়। পোশাকের জমিন যদি হালকা রং আর পাড় যদি গাঢ় হয় তবে মানানসই হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে পরিধানেও আরাম লাগবে। এরপর নকশার ভূমিকা। নকশা কি কি ভূমিকা পালন করে? রঙের সাথে নকশা মানানসই হলে পোশাকের সৌন্দর্য বাড়ে। পোশাকের নকশা সাধারণত সব বয়সের ব্যক্তির জন্যই আলাদা হতে হবে। বয়স্ক ব্যক্তিকে হালকা নকশার পোশাক পরতে হবে। কাপড়ের ধরন অনুযায়ী নকশা প্রণয়ন করতে হবে। তাহলে নকশা কি কি ভূমিকা পালন করে? রঙের সাথে নকশা মানানসই হলে পোশাকের সৌন্দর্য বাড়ে। পোশাকের নকশা সাধারণত সব বয়সের ব্যক্তির জন্যই আলাদা হতে হবে। বয়স্ক ব্যক্তিকে হালকা নকশার পোশাক পরতে হবে। কাপড়ের ধরন অনুযায়ী নকশা প্রণয়ন করতে হবে। রং, রেখা, নকশা, আকার ও জমিন এই পাঁচটি হলো শিল্প উপাদান।
এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক হয়ে ওঠে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। তাই পোশাক বৈচিত্র্য আনয়নে এই শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য। রং, রেখা, নকশা, আকার ও জমিন, এই পাঁচটি হলো কি শিল্প উপাদান। এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক হয়ে ওঠে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। তাই পোশাকের বৈচিত্র্য আনয়নে এই শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য। এরপর আসে শিল্পনীতি। শিল্পনীতির মধ্যে রয়েছে ভারসাম্য, ভারসাম্য এখানে দুই সোফার রাখার মধ্যে ভারসাম্য বিরাজ করছে। যেমন এখানে পাশে একটা ছবি দেখতেছি, এই ছবিতে কি এখানে দুই পাশে সোফা রাখার মধ্যে ভারসাম্য বিরাজ করছে। পোশাকের ক্ষেত্রেও এই শিল্পনীতিটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি সমানুপাত। এখানে পাশে একটা ছবি দেখতেছি, ছবিতে দেখা যাচ্ছে বেঞ্চগুলো সমান অনুপাতে রাখা আছে। পোশাকের ক্ষেত্রেও এই নীতিটি প্রযোজ্য, যেমন কি জামার লম্বার সাথে মিল রেখে হাতের লম্বা দেওয়া। এরপরে আসি ছন্দ। ছন্দটা কি? এই বসে থাকা, পাশে একটা চিত্র দেখতেছি, এই চিত্র আমরা বুঝতে পারছি এই বসে থাকার মধ্যে যেমন ছন্দ আছে, তেমনি পোশাক তৈরিতেও ছন্দ থাকে। মানে পোশাকের সৌন্দর্য আনয়নে ছন্দের গুরুত্ব অপরিসীম। এই বসে থাকার মধ্যে যেমন ছন্দ আছে, তেমনি পোশাক তৈরিতেও ছন্দ থাকে। মানে পোশাকের সৌন্দর্য আনয়নে ছন্দের গুরুত্ব অপরিসীম। এরপর পাশে একটা ছবি দেখতেছি, এই ছবিতে কি প্রাধান্য। ছবিটিতে দেখো একটা ডাইনিং রুমের দেয়ালে কিছু আর্ট করা ছবি, যা কিনা এই দেওয়ালে প্রাধান্য পাচ্ছে। পোশাকের নামক শিল্পনীতিটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো মিল। পোশাকের শিল্পনীতির উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে মিল। পাশে একটা ছবি দেখতেছি, ছবি থেকে আমরা বুঝতে পারছি এখানে দেখা যাচ্ছে পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে। পোশাক তৈরিতেও তেমনি এই শিল্পনীতিটি প্রযোজ্য। যেমন পোশাকের রঙের সাথে মিল রেখে লেস, ব্লক, ডিজাইন ইত্যাদি ব্যবহার করা জরুরি। তাহলে এখানে দেখা যাচ্ছে পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে। পোশাকের তৈরিতেও তেমনি এই শিল্পনীতিটি প্রযোজ্য। যেমন পোশাকের রঙের সাথে মিল রেখে লেস, ব্লক, ডিজাইন ইত্যাদি করা খুবই জরুরি। এভাবে পোশাকের ক্ষেত্রে শিল্পনীতিগুলো ব্যবহার করতে হবে। ভারসাম্য, প্রাধান্য, ছন্দ, সমানুপাত, মিল, এই নীতিগুলো পোশাকের ডিজাইন তৈরিতে বৈচিত্র্য আনে। তাহলে এইভাবে পোশাকের ক্ষেত্রে এই শিল্পনীতিগুলো ব্যবহার করতে হবে। ভারসাম্য, প্রাধান্য, ছন্দ, সমানুপাত, মিল, এই নীতিগুলো পোশাকের ডিজাইন তৈরিতে বৈচিত্র্য আনে। তাহলে মিলের মধ্যে পাশে যে চিত্রটা দেখতেছি, ওখান থেকে আমরা বলতে পারতেছি পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে। পোশাক তৈরিতেও তেমনি এই শিল্পনীতিটি প্রযোজ্য। যেমন কি পোশাকের রঙের সাথে মিল রেখে লেস, ব্লক, ডিজাইন ইত্যাদি ব্যবহার করা জরুরি। এভাবে পোশাকের ক্ষেত্রে এই শিল্পনীতিগুলো ব্যবহার করতে হবে। ভারসাম্য, প্রাধান্য, ছন্দ, সমানুপাত, মিল, এই নীতিগুলোই পোশাকের ডিজাইন তৈরিতে বৈচিত্র্য আনে। এরপর শিল্প উপাদান কয়টি? এতক্ষণ আমরা যা পড়েছি সম্পর্কে একটু জেনে নিই। শিল্প উপাদান কয়টি? 5টি। শিল্প উপাদান কয়টি? 5টি।
রং কি? রং হচ্ছে একটা শিল্প উপাদান। বক্র, তির্যক, আড়াআড়ি এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে রেখার নাম। ভারসাম্য কি? শিল্পনীতি। ভারসাম্য কি? শিল্পনীতি। ছোট বড় এর মধ্যে সমতা বিধান। খাবার ঘরে ফসলের ছবি রাখাকে কোন শিল্পনীতির মধ্যে পড়ে? প্রাধান্যের মধ্যে পড়ে। শাড়ির সাথে ব্লাউজের রঙের মিল, এটা কি? এটা হচ্ছে একটা শিল্পনীতি। আকার কি? আকার হচ্ছে শিল্প উপাদান। পোশাক কতটা মসৃণতা কিভাবে বোঝা যাবে? পোশাকের জমি স্পর্শ করলে পোশাক কতটা মসৃণ তা বোঝা যায়। শিল্পনীতি আর শিল্প উপাদান এই দুটি কি একই বিষয়? না, শিল্পনীতি ও আর শিল্প উপাদান দুটা আলাদা প্রকৃতির। তাহলে আজকে আমরা কি কি পড়েছি? আজকে আমরা পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি সম্পর্কে জেনেছি। শিল্প উপাদানগুলো কি 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 তা সম্পর্কে জেনেছি, যেমন রং, রেখা, আকার, জমিন আর নকশা। আর শিল্পনীতিগুলো হলো ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য এবং মিল। ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য এবং মিল। শিল্প উপাদানগুলোর মধ্যে রং সম্পর্কে জেনেছি, রেখা সম্পর্কে জেনেছি, আকার, জমিন, নকশা এগুলোর ভূমিকা সম্পর্কেও জেনেছি। রঙের ভূমিকা সম্পর্কে জেনেছি। রং প্রধানত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক রং, গৌণ রং এবং প্রান্তিক রং। মৌলিক রং, গৌণ রং আর প্রান্তিক রং। মৌলিক রং হচ্ছে লাল, হলুদ ও নীল, এই তিনটি হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো বিশুদ্ধ রং, কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না এবং এদের সংমিশ্রণে গিয়ে অন্যান্য রং তৈরি হয়। এরপর গৌণ রংটা সম্পর্কে জেনেছি। গৌণ রংটি দুটি মৌলিক রঙের সংমিশ্রণে গৌণ রং তৈরি হয়, এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। এরপর আসে প্রান্তিক রং। মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। তাহলে মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটা গৌণ রং মিশিয়ে কি হয়? প্রান্তিক রং প্রস্তুত করা হয়। এরপর রঙের ভূমিকা সম্পর্কে জেনেছি। রঙের ভূমিকা হচ্ছে সুন্দর ব্যক্তিত্ব গঠনে রং প্রভাব বিস্তার করে। হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রঙের পোশাক ব্যক্তিকে সিমসাম দেখায়। রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। এরপর রেখার ভূমিকা সম্পর্কে জেনেছি। রেখা বিভিন্ন রকমের হয়, লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্ব রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখায়, আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতির দেখায়। আকারের ভূমিকা সম্পর্কে জেনেছি। বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখকে ভরাট দেখায়। গোলাকৃতির গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। ভ্যান কলারের গলার বেশি যে কোনো ব্যক্তিকে মার্জিত লাগে। গোলাকৃতির ড্রেস যে কোনো মেয়েকে অল্পতে মানায়। জমিনের ভূমিকা কি? পোশাকের জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রমই কি হয়? দিতে যায়। পোশাকের জমিন যদি হালকা রং আর পাড় যদি গাঢ় হয় তবে মানানসই হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে তা পরিধানেও আরাম হয়। এরপর নকশার ভূমিকা। রঙের সাথে নকশা মানানসই হলে পোশাকের সৌন্দর্য বাড়ে। পোশাকের নকশা সাধারণত সব বয়সের ব্যক্তির জন্য আলাদা হতে হবে। বয়স্ক ব্যক্তিকে হালকা নকশার পোশাক পরতে হবে। কাপড়ের ধরন অনুযায়ী নকশা প্রণয়ন করতে হবে। রং, রেখা, নকশার আকার ও জমিন এই পাঁচটি হলো শিল্প উপাদান। এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক হয়ে ওঠে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। তাই পোশাক বৈচিত্র্য আনয়নে
এই শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য। এরপর শিল্পনীতি সম্পর্কে জেনেছি, সমানুপাত সম্পর্কে জেনেছি, ছন্দ সম্পর্কে জেনেছি, ছন্দ প্রাধান্য সম্পর্কে জেনেছি। মিল সম্পর্কে জেনেছি, কিভাবে মিল রেখে কসমেটিক পোশাকের সাথে কিভাবে মিল রেখে গহনা কসমেটিক ব্যবহার করা হয়েছে। পোশাক তৈরিতেও তেমনি এই শিল্পনীতি প্রযোজ্য, যেমন পোশাকের রঙের সাথে মিল রেখে লেস, ব্লক, ডিজাইন ইত্যাদি ব্যবহার করা জরুরি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।